ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। ওয়েলকাম ব্যাক প্রেত গল্পকথার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা খুব ভয়ঙ্কর হতে চলেছে। তাহলে কথা না বাড়িয়ে টুক করে হেডফোনটা কানে ঢুকিয়ে নাও আর হারিয়ে যাও ভূতের দেশে। আজকের গল্প সুজয় লিখেছে। সুজয় যেভাবে লিখেছে আমি সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, প্রেত গল্পকথার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সরস্বতী পূজা উপলক্ষে। আজকের যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া এক মর্মতান্ত্রিক ভৌতিক ঘটনা। ঘটনাটা যেভাবে দাদা আমাকে বলেছিল আমি সেভাবেই তোমাকে লিখছি। প্রথমেই বলে রাখি, আমার দাদা একটি প্রাইভেট সেক্টরে কাজ করে, ইন্স্যুরেন্স কোম্পানিতে। ঘটনাটা ঘটে রবীন্দ্র সরোবর স্টেশনে। তুমি হয়তো জানো দাদা, এই রবীন্দ্র সরোবর স্টেশন প্রচুর ভৌতিক কাহিনী রয়েছে বিভিন্ন মানুষের প্রাণ হারিয়ে যাওয়ার ঘটনাও। আজকে সেই রকমই ঘটনা তোমাকে আমি লিখতে চলেছি। রবিবার সন্ধ্যায় দাদা আড্ডা মারছে, ঠিক এমন সময় এক ব্যক্তি ফোন করে বলে দাদাকে যে উনি দমদম থেকে বলছেন, ওনার একটা ইন্স্যুরেন্স করাতে হবে, এমার্জেন্সি আছে। দাদা সাত পাঁচ না ভেবে টার্গেট করার জন্য চলে যায়। ইন্স্যুরেন্স করাতে করাতে প্রায় অনেক রাত হয়ে যায়, ধরে নাও ওই 8টা-9টা বেজে যায়। দাদা দমদম থেকে ফিরতে ফিরতে হঠাৎই গাড়িটা দাদার খারাপ হয়ে যায়। এখানে বলে রাখি দাদা দমদম থেকে ফেরার সময় ওলা বাইক করেছিল এবং ঠিক রবীন্দ্র সরোবরের সামনে আসতেই গাড়িটা হঠাৎ করে পাংচার হয়ে যায়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। দাদা অত রাত হয়ে গেছিলো দেখে কি করবে বুঝে উঠতে পারছিল না। গাড়ি ঘোড়াও সেরকম চলছিল না রবিবার বলে। তো দাদা ঠিক করে সামনেই মেট্রো স্টেশন, তো মেট্রো থেকে গাড়ি ধরে চলে যাব, সদনে নেমে পড়বো, আর সদন থেকে 5 মিনিটে হাঁটা পথ বাড়ি। যা ভাবা তাই কাজ। দাদা চলে গেল, কাউন্টার থেকে টিকিট কাটলো সদনের উদ্দেশ্যে। টিকিট কেটে দাদা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে প্ল্যাটফর্মে এলো এবং একটা সিটে এসে বসলো। সে শুনতে পারলো চারপাশে কিছু মানুষের গুঞ্জন। সে চোখ তুলে দেখায় তার চারপাশে 5-6টা মানুষ দাঁড়িয়ে কেউ বসে আছে এবং ঠিক তার সামনের সিটেই চাদর মুড়ি দিয়ে এক ভদ্র মহিলা বসে আছে। দাদা দেখে কিছুটা চমকে গেল, এত গরমেও মহিলাটা চাদর মুড়ি দিয়ে বসে আছে কেন। কিছু ভেবে না দাদা আবার হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু করলো বৌদির সাথে। তো চ্যাট করতে করতে দাদা মাথাটা তুলে, যেমন হয় না সেই মাথা তুলে চারদিকে তাকায় হঠাৎ করে, তো সেরকমই দাদা করতেই দেখতে পেল তার চারপাশে আর কেউ নেই, পুরো প্ল্যাটফর্মটা শূন্য। দাদার বুকটা ধড়াস করে উঠলো। এই তো সে দেখলো আশেপাশে 5-6 জন ছিল, কয়েকটা বাচ্চা, একটা দুটো বাচ্চা এবং কয়েকজন ভদ্র মহিলার লোক ছিল। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। দাদা চুপচাপ কথাগুলো ভাবতে লাগলো এবং সে পাশে দেখলো যে ভদ্র মহিলাটা এখনও চাদর মুড়ি দিয়ে আছে। সে ভাবলো হয়তো সে মনের ভুল, মোবাইল ঘাঁটতে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে 4-5টা লক্ষ্যই করেনি হয়তো। নাহলে এই ভদ্র মহিলা আছে, বাকি কোনো গেল কোথায়? ট্রেন তো এখনো পর্যন্ত আসেনি। দাদা ভদ্র মহিলাটাকে আস্তে করে ডাকলো, বলছি শুনছেন জেঠিমা, আপনি কি শুনছেন? তখন ভদ্র মহিলাটা কিছু না বলে হঠাৎ করে ওই চাদর মুড়ি অবস্থায় উঠে পড়লো এবং ট্রেন লাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, মানে প্ল্যাটফর্মে যেখানে ওই হলুদ লাইনটা থাকে ঠিক ওই জায়গাটায়। দাদা অনেক করে ডাকলো কিন্তু ভদ্রমহিলা কোনো আওয়াজ দিল না, চাদর মুড়ি দিয়ে ওইভাবেই দাঁড়িয়ে এলো চুপ করে। দাদা বললো হয়তো কোনো পাগল টাগল আছে। তাই দাদা আর মাথা খারাপ না করে আবার বৌদির সঙ্গে চ্যাট করতে লাগলো। হঠাৎ দাদা শুনতে পেলো ট্রেনের আওয়াজ। ভাবলো যে এই যা ট্রেনটা চলে এসছে, তাহলে বাড়ি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। দাদা চেয়ার থেকে উঠতে যাবে এমন সময় ট্রেনটা হঠাৎই যেন প্ল্যাটফর্মে ঢুকে পড়লো এবং ওই ভদ্র মহিলা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দিল। দাদা দেখে হতভম্ব করে স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল। কি হলো কি না হলো কিছুই সে বুঝতে পারলো না। সে দৌড়ে গেল কিন্তু অসম্ভবভাবে সেখানে না কোনো ট্রেন ছিল, না ছিল কোনো ভদ্র মহিলা। দাদা দেখে মাথাটা হঠাৎ করে ঘুরে যায় এবং সে পড়তে পড়তে রেল লাইনে বেঁচে যায়। সে যখন মাথাটা ঘুরিয়ে দেখে দুটো আরপিএফ তার হাত ধরে তাকে টেনে ধরেছে এবং তাকে জিজ্ঞেস করেছে তোমার কি অবস্থা, তুমি কেন এরকম করতে যাচ্ছিলে। তখন সে তাদেরকে পুরো ঘটনাটা জানায় এবং আরপিএফরা বলে তোমার মাথার হয়তো ঠিক নেই,
তুমি সারাদিন কাজে হয়তো ক্লান্ত হয়ে পড়েছো, তাই তুমি এইসব ভুলভাল দেখছো। এইরকম এই স্টেশনে কিছুই হয় না। দাদা ঘরে চলে আসে, ওই ট্রেনেই ভাবতে ভাবতে চলে আসে। ঘরে এসে সব কথা কাকিমাকে জানায়। কাকিমা অনেক বকাঝকা করে এবং বলে, তুই কেন এসছিস ওই রকম জায়গা থেকে অত রাত্রে। কয়েকদিন কেটে যায়, প্রায় মাসখানেক। দাদা ওই ট্রমা থেকে বেরোতে পারেনি। অবশেষে দাদার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তে থাকে। অবশেষে কাকিমা দাদাকে পন্ডিচেরির একটি মন্দিরে নিয়ে যায়, যেখানে কিছু সাধু দাদাকে একটা তাবিজ দিয়ে পুরো শান্ত করে এবং তার শরীর এখনও তো ঠিক আছে। তাহলে দাদা এই রইল আজকের ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটা তোমার চ্যানেলে পড়ে শুনিও, আমার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আর একটা কোনো নতুন গল্পে।